প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শরওয়ার উদ্দিন আরবি ম্যানসন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আমি তোমাদেরকে ম্যানসনের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের এই পর্যায়ে নবম ও দশম শ্রেণীর এবং এসএসসির অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কারণ তোমরা নিশ্চয়ই জানো অ্যাকাউন্টিংয়ের দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে যে ক বিভাগ আর একটা হচ্ছে যে খ বিভাগ। ক বিভাগে দুইটি বাধ্যতামূলক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আর্থিক বিবরণী থেকে, অর্থাৎ দশম অধ্যায় থেকে। ঠিক আছে, এই দুটা প্রশ্ন আনসার করা বাধ্যতামূলক। আবার যারা 9-10-এ আসো, 10-এ আসো, তাদেরও এবারের সিলেবাসে তোমাদের কি রয়েছে? আর্থিক বিবরণী অর্থাৎ দশম অধ্যায়টা রয়েছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিধায় তাহলে আমরা এটা পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাবেদা সম্পর্কে, এটা তো আমরা শেষ করেছি। কিন্তু এর আগে আর্থিক বিবরণী সম্পর্কে করেছিলাম, তারপরে আমরা আরেকটু আলোচনা করব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে আরেকটা বিষয়, মানে একটা সৃজনশীল করাবো এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যেটার মাধ্যমে তোমরা সহজে কি করতে পারবে? আর্থিক বিবরণীটা আয়ত্ত করতে পারবে। তো আমি তোমাদেরকে প্রথমে অনুরোধ করতেছি, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যেন তোমাদের নতুন নতুন ক্লাসগুলো, নতুন নতুন ভিডিওগুলো যেন তোমরা পাও। ঠিক আছে, তো আমি আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এটা তোমাদের বইয়েরই প্রশ্ন। আমি তোমাদের স্ক্রিনে অ্যাড করে দিয়েছি যেন তোমরা দেখতে পারো। আবার তোমাদের মেইন বইতে অর্থাৎ 174 পৃষ্ঠায় এই প্রশ্নটা রয়েছে। আমি তোমাদেরকে একটু প্রশ্নটা পড়ে শোনাই, তারপর আমরা এটা সমাধান করব। আচ্ছা, এখানে আমাদেরকে বলেছে যে 174 পৃষ্ঠার প্রিয়ন্তে এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রাওয়া মিল এবং অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। আচ্ছা, কি বলেছে? হিসাব শিরোনাম দিয়েছে, কোতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা দিয়েছে, মূলধন 1,48,000, তারপর বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000, সমাপনের মজুদ পণ্য 58,000, বিক্রয় 3,25,000, 10% বিনিয়োগ দিয়েছে 1,20,000, তারপর বেতন ও সম্মানী দিয়েছে 72,000, তারপর প্রশিক্ষণ ভাতা 18,800, আসবাবপত্র 1 লক্ষ, কমিশন দুইটা দিয়েছে। ডেবিটটা হচ্ছে যে প্রদত্ত কমিশন, ক্রেডিটটা প্রাপ্ত কমিশন 7,200 এবং 4,000। তারপর বাট্টার মধ্যে প্রাপ্ত বাট্টা দিয়েছে 11,000 এবং বিবিধ পাওনাদার দিয়েছে কত? 40,000। এই তথ্যগুলো দিয়েছে। এখন কিছু সমন্বয় দিয়েছে, অর্থাৎ অতিরিক্ত তথ্য দিয়েছে। কি? 4 মাসের বেতন ও সম্মানে বকেয়া রয়েছে। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে বলেছে। তারপর প্রাপ্য হিসাব 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। আমাদের এই তথ্যগুলো দিয়েছে। এগুলোর উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন দিয়েছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আচ্ছা, তাহলে প্রথমে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে মোট মুনাফা বা ক্ষতি পেয়ে যাব। তারপর খ নাম্বার বলেছে যে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদ আয় বিবরণে প্রস্তুত করো। তাহলে এখানে ওরা মোট মুনাফা দিয়ে দিয়েছে, আমরা যেটা বের করব ওটা হবে না, এটা ধরে আমাদেরকে কি করতে হবে? বিশদ আয় বিবরণে তৈরি করতে হবে। এরপরে সর্বশেষ বলেছে যে নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণে প্রস্তুত করো। তাহলে আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণটাই একটু পরিপূর্ণ জানতে পারবো। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জেনে যাব এবং পরে আমি তোমাদেরকে আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমি প্রথমে ক নাম্বারটা সমাধান করতেছি, আমরা সমাধান শুরু করতেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নটা বলেছে যে কি? মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে গেলে, মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? একটা আংশিক বিশদ আয় বিবরণে প্রস্তুত করতে হবে। কারণ বিশদ আয় বিবরণের প্রথম ধাপ হচ্ছে যে মোট মুনাফা নির্ণয়, তারপর হচ্ছে যে পরিচালন মুনাফা এবং সর্বশেষ ধাপ হলো নিট মুনাফা। তাহলে এগুলো বিশদ আয় বিবরণের দফা বিদায়, এখানে আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হবে। তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখি, এটা 3 লাইনে লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে প্রিয়ন্ত এন্টারপ্রাইজ, বিশদ আয় বিবরণী এবং আংশিক, আর যেহেতু এটা পুরোটা করতেছি না, এবং 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য। এভাবে লিখে শুধু তুমি মোট মুনাফা নির্ণয়, নিট মুনাফা নির্ণয় এটা লিখবে না, এভাবে 3 লাইনে লিখতে হবে। এবার বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার কলাম দিয়ে আমরা ঘরটা করেছি।
এখন আমাদের মোট মুনাফা নির্ণয় করতে গেলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। তো নিট বিক্রয় বলতে আমরা কি বুঝি? বিক্রয় থেকে ফেরত বাট্টা এগুলো বাদ গিয়ে নিট বিক্রয়। তো আমাদের প্রশ্নে কিন্তু ফেরত বাট্টা এগুলো নাই, সুতরাং বিক্রয়টাই নিট বিক্রয় হিসেবে গণ্য হবে। নিট বিক্রয় কত? 3,25,000। চাইলে আমরা এখানে এটা নিট বিক্রয় লিখে দিতে পারি, কারণ যেহেতু এখানের সাথে আর কোনো দফা নেই। নিট বিক্রয় হলো কত? 3,25,000। এবার ওখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে কত? 1,52,000। তাহলে 3,25,000 থেকে 1,52,000 বাদ গেলে আমাদের কত হচ্ছে? 1,73,000। এটা হচ্ছে যে মোট মুনাফা। ঠিক আছে? তাহলে মোট মুনাফা বের করতে গেলে আমাদের কি করতে হবে? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বন্ধুরা, খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করতে। তাহলে মোট মুনাফা, নিট মুনাফা এগুলো কোত্থেকে পাবো? এগুলো বিশদ আয় বিবরণী থেকে পাবো। এই জন্য আমরা লিখেছি প্রিয়ন্তি এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী, এবং এটাও যেহেতু আংশিক, পুরোটা তো আমরা করি নাই, তাহলে মোট মুনাফা এগুলো দেওয়া আছে। তাহলে 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য। এবার বিবরণ এবং তিনটা টাকার কলাম দিলাম, টাকা টাকা টাকা। প্রথমটাতে সমন্বয়গুলো, তারপর দ্বিতীয়টাতে যোগ বিয়োগগুলো, তৃতীয়টাতে ফাইনালটা বসবে। কেমন? আচ্ছা, এখন আমরা এখানে প্রথমে মোট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আবার আমরা তো ওখানে বেরও করেছি। তাহলে এই মোট মুনাফা হচ্ছে যে 1,73,000। অনেক সময় আমরা বের করলে ওটার সাথে মনে করো মোট মুনাফা যদি ওরা কিছু দিয়ে দেয়, তাহলে ওটাই ধরতে হবে প্রশ্নে। এবার ওখান থেকে মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয় কি কি? ব্যবসা পরিচালনা করার জন্য, অর্থাৎ অফিসের জন্য এবং বিক্রয়ের জন্য যে ব্যয়গুলো, সেগুলো হচ্ছে যে পরিচালন ব্যয়। তো আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে পেয়েছিলাম যে বেতন ও সম্মানী। বেতন ও সম্মানী হচ্ছে যে 72,000, কিন্তু এখানে প্রশ্নে বলে দিয়েছে যে 4 মাসের বেতন বকেয়া রয়েছে। তাহলে এখন চিন্তা করে দেখো, টোটাল হচ্ছে যে 1 বছর। 1 বছরের মধ্যে 4 মাস যদি বকেয়া থাকে, তাহলে দিয়েছে কয় মাস? দিয়েছে 8 মাস। আর 4 মাস বকেয়া বের করতে গেলে তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে গুণ করেছি। এই 72,000 এটা হচ্ছে যে 8 মাসের, এই জন্য 8 দিয়ে ভাগ, তাহলে 1 মাসের বের হয়েছে। এটাকে 4 দিয়ে গুণ করলে 4,39,000 বের হয়েছে। আচ্ছা, তাহলে এখন মোট হচ্ছে যে 72,000 36,000 1,08,000। মোট বেতন হচ্ছে যে 1,08,000। তারপর প্রশিক্ষণ ভাতা প্রদান করেছে 18,800 টাকা, এটাও একটা পরিচালন ব্যয়। এরপরে আসবাবপত্র ছিল 1 লক্ষ টাকা, সেটার উপর প্রশ্নে আমাদের সমন্বয়ে বলেছে যে 10% হারে অবচয় ধার্য করতে। তাহলে 1 লক্ষ টাকার 10% হচ্ছে যে 10,000 টাকা। তারপর কমিশনের মধ্যে দুইটা ছিল, একটা ডেবিট আর একটা ক্রেডিট। ডেবিটটা হচ্ছে যে প্রদত্ত কমিশন, অর্থাৎ এটা খরচ, আর ক্রেডিটটা হচ্ছে যে প্রাপ্ত কমিশন। তাহলে আমাদের প্রদত্ত কমিশন কত? 7,200 টাকা। এখন আমরা সবগুলো পরিচালন ব্যয় এখানে আনলাই, তাহলে সবগুলো যোগ করে আমরা পেয়েছি যে কত? 1,44,000। এখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ যাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটার নাম হচ্ছে যে পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় থাকলে যোগ করতে হবে, ব্যয় থাকলে বিয়োগ করতে হবে। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে আগের একটা আর্থিক বিবরণী যেটা আমি টাইপ করে দিয়েছিলাম, সেখানে একটা চার্ট সহ তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে কোনটাতে কি বসবে। তাহলে পরিচালন ব্যয়গুলো আমরা এখানে লেখার পরে পরিচালন মুনাফাটা হয়েছে। এবার অন্যান্য আয়ের মধ্যে কি কি ছিল? বিনিয়োগ করেছিলাম, বিনিয়োগটা ছিল যে 10% বিনিয়োগ, অর্থাৎ এটার উপর 10% হারে সুদ পাবে। তাহলে 1,20,000 10% কত হয়? 1,20,000 10% হলো 12,000। তাহলে বিনিয়োগের সুদ হলো 12,000। এরপরে কমিশন প্রাপ্তি। কমিশন আমাদের ক্রেডিট পাশে কমিশন দিয়েছে যে 4,000, তাহলে এটা কমিশন প্রাপ্তি। কিন্তু আবার সমন্বয়ে বলেছে যে প্রাপ্য কমিশন 4,000, তার মানে আরো 4,000 টাকা কমিশন পাবো। তাহলে এই কমিশনটা সহ যোগ হয়ে মোট কমিশন হচ্ছে যে কত? 8,000। তারপর বাট্টা প্রাপ্তি আছে 11,000। এখন তিনটা যোগ করে আমাদের মোট প্রাপ্ত কি অন্যান্য আয় হচ্ছে যে 31,000। এখন বাদ অন্যান্য ব্যয়। তো আমাদের এখানে প্রশ্নে কিন্তু অন্যান্য ব্যয় নাই, যেমন অন্যান্য ব্যয়ের মধ্যে শিক্ষানবিশ, আচ্ছা অন্যান্য আয় হচ্ছে যে শিক্ষানবিশ সালামি, কিন্তু ব্যয়ের মধ্যে মনে করো মূলধনের সুদ আসতে পারে, তারপরে হচ্ছে যে ঋণের সুদ আসতে পারে, কোনো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হতে পারে,
তারপরে হচ্ছে যে আগুনে বিনষ্ট পণ্য, এরকম বিবিধ ক্ষতি, ক্যাশবক্স থেকে চুরি হয়েছে, এরকম বিভিন্ন ক্ষতি আসতে পারে। এখানে আমাদের প্রশ্নে কিন্তু নাই, যে এই জন্য আমরা লিখে দিলাম কি, এটাতে যেহেতু নাই, এখন এটার সাথে এটা যোগ করে নেট মুনাফা পেয়েছি কত, 60,000। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়টা যোগ করেছি, ব্যয় থাকলে বিয়োগ করতাম, বিয়োগ করে আমরা পেয়েছি 60,000। এটাই হলো নেট মুনাফা। আর যদি এটা আয় থেকে ব্যয়টা বেশি হতো, যেমন এটা যদি ব্যয় হতো তাহলে এখানে মাইনাস ফিগার আসতো, আর মাইনাস ফিগার আসলে সেটা হলো কি, ক্ষতি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরের প্রশ্নটা যাব, সেটা হচ্ছে যে কি, বিশদ আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে। আর্থিক অবস্থার বিবরণী আমাদের হয়তো এটাতে আটবে না, তাই আমি অর্ধেক এদিকে অর্ধেক এদিকে এইভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে বিশদ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। আর্থিক অবস্থার বিবরণী বলতে অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের বিবরণী, এটাই হলো আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা লিখেছি প্রিয়ন্তী এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী এবং 31 ডিসেম্বর 2012 সমাপ্ত বছরের, এখানে সমাপ্ত বছর লেখা যাবে না, শুধু তাহলে এত সালের জন্য। এবার বিবরণ টাকা টাকা টাকা, যেহেতু এখানে আমাদের জায়গাটা কম, এই জন্য আমি প্রথমে সম্পদের অংশটা দেখাচ্ছি, বাকি দায়ের অংশটা আমি এই পাশে দেখাবো, ঠিক আছে? আগে এটা দেখাই। তাহলে সম্পদ আমাদের 3 ধরনের সম্পদ থাকে, একটা হচ্ছে যে স্থায়ী সম্পদ, আর একটা হলো বিনিয়োগ অন্যান্য সম্পদ এবং চলতি সম্পদ। তো আমাদের প্রশ্নে স্থায়ী সম্পদ ছিল তো শুধু আসবাবপত্র ছিল 1 লক্ষ, আবার ওটার পর 10% অবচয় বলেছে। তাহলে 10% অবচয়ে 10,000 বাদ গেলে, 1 লক্ষ থেকে 10,000 বাদ গেলে আর 90,000, তাহলে মোট স্থায়ী সম্পদ হচ্ছে যে 90,000। এবার বিনিয়োগ অন্যান্য সম্পদের মধ্যে আমাদের একটা দীর্ঘমেয়াদী 10% বিনিয়োগ দিয়েছিল, কত, 10% বিনিয়োগ 1,20,000। তাহলে বিনিয়োগের ক্ষেত্রে আর নেই, ফলে মোট হচ্ছে যে 1,20,000। এবার চলতি সম্পদগুলোর মধ্যে আমাদের কি কি রয়েছে, সমাপনী মজুদ আছে, প্রথমে আমরা পেয়েছি 58,000। বিনিয়োগের, আমরা যে বিনিয়োগের 10% সুদ ছিল, এই বিনিয়োগের বকেয়া সুদটা লিখেছি 12,000। আর একটা ছিল যে প্রাপ্য কমিশনের মধ্যে কোনো আয় যদি প্রাপ্য থাকে বা বকেয়া থাকে, সেটা সম্পদ হিসেবে গণ্য হয়, প্রাপ্য কমিশন 4,000। এখানে আমাদের 3টা চলতি সম্পদ পেয়েছি, এখন 3টা যোগ করে 74,000 হয়েছে। এবার 3টা সম্পদ যোগ করলে 90,000, 1,20,000 আর 74,000, তাহলে 3টা মিলে কত, মোট সম্পদ হয়েছে 2,84,000। এবার মোট সম্পদের সাথে মোট দায় ও মালিকানা সত্ত্ব মিলে যাবে। এখন আমরা দায় ও মালিকানা সত্ত্ব বের করব। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কি দায় ও মালিকানা সত্ত্ব বের করব। আমাদের সম্পদ বের হয়েছিল যে কত, 2,84,000। আমার এখানে জায়গা নাই বিধায় নিচে লিখতে পারলাম না, তোমরা কিন্তু নিচেই লিখবে, ঠিক আছে? আমি এই পাশে লিখলাম বিবরণ টাকা টাকা। এখন দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে মালিকানা সত্ত্ব সমান হচ্ছে যে প্রথমে প্রারম্ভিক মূলধন ছিল কত, 1,48,000। ওটার সাথে আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছিল নিট মুনাফা কত, 60,000। প্রারম্ভিক মূলধনের সাথে নিট মুনাফা যোগ করে উত্তোলন বিয়োগ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে যে কি, মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের এখানে উত্তোলন ছিল না, শুধু নিট মুনাফাটা যোগ করেছি, ফলে 2,08,000 টাকা হয়েছে। এটা হচ্ছে যে মালিকানা সত্ত্ব। এবার দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে 2 ধরনের দায় রয়েছে, একটা স্বল্পমেয়াদী বা চলতি দায়, আর একটা দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় কিন্তু আমাদের ছিল না, যেমন বন্ধকি ঋণ বা 10% ব্যাংক ঋণ, এরকম পার্সেন্ট দেওয়া থাকলে, বন্ধকি ঋণ থাকলে, এগুলো হচ্ছে যে দীর্ঘমেয়াদী। তো আমাদের প্রশ্নে তো দীর্ঘমেয়াদীটা নাই, তাহলে এটা খালি। এবার চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়, চলতি দায়ের মধ্যে আমাদের প্রথমে ওই 4 মাসের বকেয়া বেতন ছিল যে, সেটা লিখতে হবে 34,000। তারপরে ছিল যে কি, বিবিধ পাওনাদার। আমাদের এখানে 2টা চলতি দায় ছিল, বিবিধ পাওনাদার হলো 40,000। 2টা যোগ করে আমরা মোট দায় কত পেয়েছি, 76,000। এখন মালিকানা সত্ত্বের সাথে দায়টা যোগ করে আমরা পেয়েছি মোট দায় ও মালিকানা সত্ত্ব কত, 2,84,000। তাহলে আমাদের সম্পদ ছিল যে 2,84,000, দায় ও মালিকানা সত্ত্বও 2,84,000, উভয় দিক মিলে গেল। এটাই হলো আমাদের কি, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী সঠিক হয়েছে কিনা তোমরা সহজে বুঝতে পারবে কিভাবে, যদি সঠিক হয় তাহলে উভয় দিক মিলে যাবে, অর্থাৎ সম্পদের দিক এবং দায়ের দিক মিলে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি এর উপর আগেও ক্লাস দিয়েছিলাম, এগুলোও দেখবে।
হ্যাঁ, তারপরেও আমরা পরবর্তী আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের এই চ্যানেলের সাথে এবং ম্যাডাম চ্যানেল অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যেন তোমাদের নতুন নতুন নোটিফিকেশনগুলো পাও। আর ম্যাডাম চ্যানেলের নিয়মিত ক্লাসগুলো হচ্ছে, তোমরা অবশ্যই ম্যাডাম চ্যানেলের ক্লাসের সাথে যুক্ত থাকলে তোমরা প্রতিনিয়ত নতুন নতুন ক্লাসের আপডেটগুলো পাবে। ফলে তোমরা বাসায় বসে নিরাপদে থেকে কি করতে পারবে, পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তো আজকে বন্ধুরা আপাতত এটুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।